দেখো, বিজ্ঞান এমন একটা জিনিস যাতে জানার কোনো শেষ নেই, জিজ্ঞাসারও কোনো শেষ নেই, এবং জানার ইচ্ছাটাই হচ্ছে সবথেকে প্রধান জিনিস, এবং সেটাই সবচেয়ে কাম্য। এখন ব্যাপার হচ্ছে যে তোমাদের মাধ্যমিকের জন্যে যে এই যে ভৌতবিজ্ঞানের যে ক্লাসগুলো আমি এখন করছি বা নিচ্ছি, তোমাদের জন্য চেষ্টা করছি, আহ, অবশ্যই প্রতিটা ক্লাস আরও বিস্তারিতভাবে সুন্দরভাবে আরও ব্যাখ্যার অনেক জায়গা থাকে। আমি মনে করি প্রত্যেকটি ক্লাসেই সেটা থাকে, আরও বিস্তারিত করে, যাতে ছাত্রছাত্রীরা সেটা সুন্দর করে বুঝতে পারে। এবং তার জন্যই তো বিজ্ঞানে একদম প্র্যাকটিক্যালে যে ল্যাবরেটরি এই সমস্ত ব্যবস্থা আছে, যাতে ছাত্রছাত্রীরা হাতে কলমে সেই জিনিসগুলোকে শিখতে বা বুঝতে পারে। কিন্তু আমি এই ক্লাসগুলো মাত্র কদিন ধরো মাধ্যমিক পরীক্ষার যদি সামনে বাকি রয়েছে, এখন সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি, তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে তোমাদের মধ্যে অনেকের এরকম এরকম কমেন্টও পেয়েছি, এবং তোমাদের মধ্যে এটা ধরে নিচ্ছি যে তোমরা বইটা মোটামুটি পড়েছো। এরপরে ধরো স্কুলে পড়েছো, স্কুলে মাস্টারমশাইয়ের কাছে পড়েছো, তোমার কোনো গৃহশিক্ষক, শ্রদ্ধেয় কোনো মাস্টারমশাইদের কাছ থেকে সেগুলো জেনেছো, শিখেছো, অ্যাটলিস্ট বইটা পড়েছো। যার কেউ দেখিয়ে দেওয়ার নেই, সে অন্তত বইটা এই পরীক্ষা পর্যন্ত খানিকটা পড়েছো। এখন তারপরে যে বইটা পড়েও দেখো, যার দেখিয়ে দেওয়ার কেউ নেই, তার তো বইয়ের পাতাটা পড়েও বুঝিয়ে দেওয়ার কেউ নেই। অনেক সময় সেই পাতাটার মধ্যে অনেক জিনিস হয়তো তোমরা বুঝতে পারছো না। আমি এই ক্লাসগুলোর মাধ্যমে চেষ্টা করছি যে ওই বইয়ের পাতার মধ্যে তোমার কোন কোন জায়গা বুঝতে কতটুকু অসুবিধা আছে, আমি যদি সেইটা একটু কথোপকথনের মাধ্যম দিয়ে বোঝালে তোমাদের একটু উপকার হয়। এবং তার মাধ্যমে আমি বেছে নিয়েছি কোন অংশগুলো, যে সূত্র বা ধরো সংজ্ঞা, এই জায়গাগুলো যেগুলো যেগুলো মনে হয়েছে আমার যে একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিলে ভালো হয়, আমি সেইগুলোর চেষ্টা করছি। এখন সেইটা করতে গেলে এক একটা জিনিসকে নিয়ে যদি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে এক একটা জিনিসের ওপরই আলাদা আলাদা এক একটা বড় বড় ক্লাস হতে পারে, কিন্তু সময় সংক্ষেপ। তার জন্য আমি শুধুমাত্র বইতে গিয়ে, স্ক্রিন রেকর্ডারে গিয়ে তোমাদেরকে একটু বিস্তারিত করে সেইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাকে সেই জায়গাটাতে তোমরা ভুল বুঝো না যে আমি সেইটা ক্লাসটাকে ছোট করে নিচ্ছি, তা না, তোমাদের দ্রুত করতে হবে, সেই কারণে সংক্ষিপ্ত একটা উপায় আমি চেষ্টা করছি। তো আজকে তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে গেই-লুসাকের সূত্র এবং অ্যাভোগাড্রো প্রকল্পের যে বিস্তারিত একটা অংশ আছে, সেই অংশটা আমি চেষ্টা করব আমার মতো করে ভাষায় তোমাদেরকে বইয়ের মধ্যে নিয়ে গিয়ে যতটা পারি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে গিয়ে আমি বেশ কিছু ম্যাটেরিয়াল তোমাদের জন্য রেডি করেছি, সেগুলোর থেকে চেষ্টা করি তোমাদেরকে খানিকটা বুঝিয়ে দেওয়ার। দেখো, এর আগের ক্লাসে তোমাদেরকে আমি ওই আদর্শ গ্যাস সমীকরণ পর্যন্ত, চার্লস এবং বয়েলসের সূত্রের যে সমন্বয়, সেই পর্যন্ত করিয়েছিলাম। তো আজকে অ্যাভোগাড্রো প্রকল্পের যে উৎপত্তি, সেইটার কারণটা তোমাদের বইতে যেটা আছে এটা সেটা নয়, আমি চাইছি যে একটু বিস্তারিতভাবে সেই কারণটা একটুখানি যদি বুঝে নাও, তারপরে তোমাদের বইয়ের কোন অংশটা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, গেই-লুসাকের গ্যাস আয়তন সূত্র, এটা তোমাদের বইতে আছে। সেখানে কি বলছে? সেখানে বলছেন একই চাপ এবং উষ্ণতায় দুটো বা ততোধিক গ্যাসের মধ্যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে, তখন বিক্রিয়ক গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে, এবং বিক্রিয়াজাত পদার্থগুলির যে যদি সেগুলো গ্যাসীয় হয়, তাহলে উৎপন্ন গ্যাসগুলির আয়তন একই উষ্ণতা চাপে বিক্রিয়ক গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। সরল অনুপাতটা কি ধরনের জিনিস? এই যে আমরা বলি 1:2:3 বা 2:4:5, এই ধরনের অনুপাতকে বলা হচ্ছে সরল অনুপাত। এরপরে ডাল্টনের, আমরা জানি যে পরমাণুবাদ আছে। বিজ্ঞানী ডাল্টন কি বললেন? বিজ্ঞানী ডাল্টন বললেন বিভিন্ন মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে পরস্পরের সঙ্গে, এখানে খেয়াল করো, এখানে কিন্তু বলা হচ্ছে, ওখানে উনি বলেছিলেন আয়তন, ঠিক আছে, আয়তনের সরল অনুপাত বলেছেন। আর এখানে বিজ্ঞানী ডাল্টন কি বলছেন? বিভিন্ন মৌলের পরমাণুগুলি
পূর্ণ সংখ্যার সরল অনুপাতে, ওই যেমন বললাম যে 1:2:3 এই ধরনের সরল অনুপাতে পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগিক পদার্থ উৎপন্ন করে। আচ্ছা, এইটার পরে বিজ্ঞানী বার্জেলিয়াস কি বললেন? বিজ্ঞানী বার্জেলিয়াস বললেন যে এই যে দুটো সূত্র আছে, এই দুটো সূত্রের মধ্যে উনি সাদৃশ্য লক্ষ্য করলেন এবং মনে করলেন যে গ্যাসীয় পদার্থের আয়তন এবং পরমাণুর সংখ্যা এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো রকম একটা সম্পর্ক আছে। তাই তিনি বললেন একই উষ্ণতায় এবং চাপে সম আয়তন সব ধরনের গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু বর্তমান থাকে। খেয়াল করো, এখানে কিন্তু উনি পরমাণু বলছেন, পরমাণু বর্তমান থাকেন। আচ্ছা, বার্জেলিয়াস প্রকল্পে এবার একটা ত্রুটি পাওয়া গেল। কি ত্রুটি পাওয়া গেল? বাস্তব পরীক্ষায় দেখা গেল একই চাপ এবং উষ্ণতায় এক আয়তন হাইড্রোজেন এবং এক আয়তন ক্লোরিনের বিক্রিয়ায় 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হলো। আচ্ছা, বার্জেলিয়াসের মত যদি ধরা হয়, তাহলে ধরা যাক এক আয়তন হাইড্রোজেন মানে H2, এর মধ্যে n সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। অতএব এক আয়তন ক্লোরিনের মধ্যে n সংখ্যক ক্লোরিন পরমাণু এবং 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মধ্যে বা HCl এর মধ্যে 2n সংখ্যক হাইড্রোজেন ক্লোরাইড বর্তমান থাকবে। তখনও, এইখানে বারবার বলছি, তখনও কিন্তু অণু জিনিসটা আবিষ্কার হয়নি। সুতরাং তখন বলা গেল যে n সংখ্যক হাইড্রোজেন পরমাণু, n সংখ্যক হাইড্রোজেন পরমাণু আর n সংখ্যক ক্লোরিন পরমাণু, 2n সংখ্যক হাইড্রোজেন ক্লোরাইড পরমাণু তৈরি হলো। এটাকে আরেকভাবে বলা যায়, একটি হাইড্রোজেন পরমাণু, একটি ক্লোরিন পরমাণু সমান সমান 2টি হাইড্রোজেন ক্লোরাইড পরমাণু, ওনার কথা মতো। তাহলে ওনার কথা মতো এভাবেও তো লেখা যায় যে অর্ধেকটা 1/2 হাইড্রোজেন পরমাণু, অর্ধেকটা ক্লোরিন পরমাণু সমান সমান একটি হাইড্রোজেন ক্লোরাইড পরমাণু। এই হয়ে দেখা গেল যে একটি হাইড্রোজেন ক্লোরাইড অণুর মধ্যে 1/2 পরমাণু হাইড্রোজেন, 1/2 পরমাণু ক্লোরিন বর্তমান রয়েছে। তাহলে বার্জেলিয়াসের মতে পরমাণুকেও তাহলে বিভাজ্য হতে হয়। উনি যখন বলছেন যে পরমাণু, তাহলে পরমাণু যখন আমি এই সূত্রটা যদি চলে, তাহলে আমি তাকে তো হাফ করে এইভাবে দেখিয়ে দিলাম যে হ্যাঁ সেটাও হচ্ছে, তাহলে পরমাণুকেও বিভাজ্য হতে হয়। কিন্তু ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী আবার কি পরমাণু অবিভাজ্য। এইখানেই হলো ওনার ত্রুটিটা, এইখানে হলো ত্রুটিটা। সেখানে তখন দেখা গেল যে এই সূত্রের সাহায্যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র এবং ডাল্টনের পরমাণুবাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না। তোমরা ক্লাসটাকে কিন্তু মানে একটু মন দিয়ে পুরোটা দেখো, তাহলে পুরো জিনিসটা আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব একটু ডিটেলে বুঝিয়ে দেওয়ার। এই অসুবিধাটা দূর করেন ইটালি বিজ্ঞানী অ্যামিলিও অ্যাভোগাড্রো। তিনি কি করলেন? সর্বপ্রথম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং গ্যাসের ক্ষুদ্রতম কণার মধ্যে পার্থক্য কল্পনা করলেন এবং অনুবাদ সূত্রের প্রবর্তন করলেন। তার মত অনুযায়ী কি হলো? পদার্থের ক্ষুদ্রতম কণা মূলত 2 প্রকার। অ্যাভোগাড্রো বললেন, এক হচ্ছে পরমাণু আর এক হচ্ছে অণু। এই হলো অণুর ধারণা আসলো প্রথম। তাহলে পরমাণু হলো কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যে কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যা স্বাধীনভাবে নাও থাকতে পারে। এই অংশটা ইম্পর্টেন্ট, যা প্রকৃতিতে স্বাধীনভাবে নাও থাকতে পারে। ঠিক আছে? আর অণু কি বলছেন? সরি, অণু বলা হচ্ছে বা মলিকিউল, অণুকে ইংরেজিতে বলছে মলিকিউল, মৌলিক বা যৌগিক পদার্থের এইখানটা খেয়াল করো। পরমাণু বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ঠিক আছে? আর মৌলিক বা যৌগিক পদার্থের সবচেয়ে ছোট কণা যা প্রকৃতিতে স্বাধীন অবস্থাতে পাওয়া যায়, তাকে অ্যাভোগাড্রো তাই সেই পদার্থের নাম দিলেন অণু। তাহলে আশা করি দুটো ব্যাপারের মধ্যে তোমাদের তফাৎ বুঝতে পারলে এতদিনে, এবং কিভাবে অণু ধারণাটা তৈরি হলো সেটাও আশা করি বুঝতে পারলে। পরপর স্টেপ বাই স্টেপ আসলাম। ডাল্টনের পরমাণুর কল্পনাকে বজায় রেখে তিনি অণুর কল্পনার প্রবর্তন করলেন। তার মতে পরমাণুর সংযোগে অণু গঠিত হয়। অণু 2 রকমের হচ্ছে। তাহলে এক হচ্ছে মৌলিক পদার্থের অণু,
সেটা হচ্ছে মৌলিক অণু, আর একটা হচ্ছে যৌগিক পদার্থের অণু, তাহলে হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণু কি? একই রকম পরমাণু দ্বারা মানে গঠিত অণুকে মৌলিক অণু বলে। আর কতগুলো মৌলিক অণু? একটি মাত্র পরমাণু দ্বারা গঠিত। ঠিক আছে, মৌলিক অণুগুলো কি? একটাই মাত্র পরমাণু থেকে মৌলিক অণু তৈরি হচ্ছে। যেমন অক্সিজেনের পরমাণুগুলো যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করছে। ঠিক আছে, আবার যৌগিক অণু যেমন H2O, সেগুলো কিন্তু আলাদা। তাহলে এইসব ক্ষেত্রে হ্যাঁ, যেমন ধরো জলের অণু H2O, সেটা হচ্ছে যৌগিক অণু। এইসব ক্ষেত্রে অণু এবং পরমাণুর একই অর্থ বোঝায়। যেমন Na, K মানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, Fe, এই সমস্ত যে ধাতব মৌলগুলো, কার্বন, বোরন, সিলিকন, এগুলো অধাতব যে মৌলগুলো আছে, এবং নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, জেনান, আর্গন, রেডন, ক্রিপ্টন, এই যে গ্যাসগুলো আছে, এদের অণুগুলি একটি করে পরমাণু দ্বারাই তৈরি হয়। ঠিক আছে, বিভিন্ন অবস্থায় সালফার অণুর মধ্যে 2টি, 6টি, 8টি পরমাণু থাকতে পারে। সালফারের অণুও অনেক সময় 2টি, ফসফরাসের অণুও কিন্তু 2টি বা 4টি পরমাণু দ্বারা অনেক সময় গঠিত হয়। গ্যাসের মৌলের অণুগুলো কি হয়? দেখো, গ্যাসীয় মৌলের অণুগুলো 2টো করে পরমাণু দ্বারা সাধারণত গঠিত হয়। এরা দ্বিপরমাণুক। আচ্ছা, এবার দেখো, যেমন H2, O2, N2, Cl2 এইগুলো হয়। আমি সংক্ষেপে পড়ানোর চেষ্টা করছি তোমাদের। আর যৌগিক অণু কি? যৌগিক পদার্থের অণু একাধিক মৌলিক পদার্থ মিলিত হয়ে তো যৌগিক পদার্থ গঠন করে। তাহলে যৌগিক পদার্থ কি? একাধিক মৌলিক পদার্থের একটি বা তার বেশি সংখ্যক পরমাণু দ্বারা গঠিত। এই রকম অণুকে যৌগিক অণু বলা হচ্ছে। যেমন 2টি হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিয়ে একটু আগে আমি যেটা বললাম, জলের অণু গঠন হলো। ঠিক আছে, এটা হচ্ছে যৌগিক অণু। চলো আর ডিটেলে না গিয়ে এবার আসছি অ্যাভোগাড্রো প্রকল্পে। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প কি বলছে? একই উষ্ণতা ও চাপে সম আয়তন, উষ্ণতা আর চাপ মানে একই থাকছে, সেটা চেঞ্জ হচ্ছে না। সম আয়তন, আয়তনটা একই, যে কোনো গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। তাহলে এত কিছুর পরে এই সমাধানটা পাওয়া গেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এখানে দেখো, একটা ছবির মাধ্যমে দেখানো রয়েছে যে একটা নির্দিষ্ট আয়তন, ধরা যাক XCC, এটা হচ্ছে আয়তন। যাতে অক্সিজেন, তাতে আরেকটা রয়েছে একই আয়তন ক্লোরিন, একই আয়তন রয়েছে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একই আয়তন রয়েছে অ্যামোনিয়া। দেখো, সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। তো এরপরে আসছি, অ্যাভোগাড্রো প্রকল্প বলে না যে বিভিন্ন গ্যাসের অণুগুলো সবসময় একই আয়তনের হয়। এই প্রকল্পে বলা হয় বিভিন্ন গ্যাসের যে আয়তনে সমান সংখ্যক অণু থাকে সেই আয়তন সমান হয়। এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। বিভিন্ন গ্যাসের অণুগুলোর মধ্যে আয়তন কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলির আয়তন কিন্তু আলাদা। বলা হচ্ছে একই আয়তনের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। আচ্ছা, এরপরে আসছি, অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে তোমাদের গ্যাস আয়তন সূত্র এবং পরমাণুবাদের মধ্যে সমন্বয় স্থাপন করা যায়। কিভাবে? অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র এবং পরমাণুবাদের মধ্যে সমন্বয় স্থাপন করা যায়। বাস্তব পরীক্ষায় দেখা যায় যে একই উষ্ণতা চাপে এক আয়তন হাইড্রোজেন, এক আয়তন ক্লোরিনের সঙ্গে রাসায়নিক সংযোগে মিলিত হয়ে কি করছে? 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করছে। তাহলে এক্ষেত্রে এই যেমন আগে যেভাবে দেখালাম যে পরীক্ষার সময় উষ্ণতা আর চাপকে এক রেখে দেওয়া হলো। এক আয়তন গ্যাসের মধ্যে n সংখ্যক অণু বর্তমান আছে ধরে নিলাম। অণু n মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যা। এখন আয়তনের বদলে অণুর সংখ্যা দিয়ে যদি বিক্রিয়াটাকে ব্যাখ্যা করা হয়, তাহলে বলা যায় এক আয়তন হাইড্রোজেন গ্যাসের মধ্যে n সংখ্যক অণু বর্তমান আছে, এক আয়তন ক্লোরিনের মধ্যে n সংখ্যক অণু বর্তমান আছে, আর 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মধ্যে 2n সংখ্যক অণু বর্তমান আছে। অ্যাভোগাড্রো প্রকল্প তাই বলছে।
অনুর সংখ্যা দিয়ে বলছে অ্যাভোগাড্রো প্রকল্প। অতএব n সংখ্যক হাইড্রোজেন অণু আর n সংখ্যক ক্লোরিন অণু মিলে কি হলো, 2n সংখ্যক হাইড্রোজেন ক্লোরাইড অণু হলো। এখন n দিয়ে ভাগ করে কি পাচ্ছি আমরা, একটি হাইড্রোজেন অণু আর একটি ক্লোরিন অণু সমান সমান দুটো হাইড্রোজেন ক্লোরাইডের অণু। অর্থাৎ একটি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন অণুর সংযোগে দুটি হাইড্রোজেন ক্লোরাইডের অণু গঠিত হচ্ছে। অতএব একটি হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠিত হয় 1/2 অণু হাইড্রোজেন প্লাস 1/2 অণু ক্লোরিনের সংযোগে। অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে হাইড্রোজেন এবং ক্লোরিন অণু দুটি করে পরমাণু দ্বারা গঠিত হয়। এখানে তাহলে এই যে হাফটা করা হলো, এখানে তাহলে আর কোনো অসুবিধা হলো না, তাহলে এর মধ্যে এই পরমাণুর অংশটাকেও তুমি পেয়ে গেলে। তাহলে 1/2 অণু হাইড্রোজেন সমান সমান কি হচ্ছে, হাইড্রোজেনের একটি পরমাণু। 1/2 হাইড্রোজেন অণুটার মানে কি হচ্ছে, হাইড্রোজেনের একটি পরমাণু। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণু আর একটা পরমাণু মিলেই তো হচ্ছে হাইড্রোজেনের একটি, মানে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে হচ্ছে একটি হাইড্রোজেনের অণু। H2 তৈরি হচ্ছে না, এটা হচ্ছে হাইড্রোজেনের একটি অণু H2। তাহলে এইবার দেখো, অর্ধেক ক্লোরিন পরমাণু মানে কি, অর্ধেক ক্লোরিনের অণু মানে কি হচ্ছে, ক্লোরিনের একটি পরমাণু। বোঝা গেল? অর্থাৎ এক অণু হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয় এক পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু ক্লোরিনের সংযোগে। এটি পরমাণুবাদের বিরুদ্ধে নয়, তার কারণ পরমাণু অবিভাজ্য, কিন্তু অণু তো বিভাজ্য হতে পারে। এইভাবে অ্যাভোগাড্রো প্রকল্পটি গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র এবং ডাল্টনের পরমাণুবাদের মধ্যে সমন্বয়টা ঘটিয়ে দিল। এবং অ্যাভোগাড্রো প্রকল্পের এই যে প্রয়োগটা, সেইটা যদি তোমরা এবার দেখো কি হচ্ছে, অ্যাভোগাড্রো প্রকল্প থেকে এই যে সিদ্ধান্তগুলো আমরা পাচ্ছি, এই প্রকল্পে কি হচ্ছে, অণু এবং পরমাণুর মধ্যে আমরা পার্থক্য নির্দেশ করতে পারলাম। এবার নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া মৌলিক গ্যাসের অণু কি হচ্ছে, দ্বিপরমাণুক। এটা আমরা জানলাম, যেমন ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো। গ্যাসের আণবিক গুরুত্ব কি হয়, বাষ্প ঘনত্বের, গ্যাসটির যে বাষ্প ঘনত্ব তার দ্বিগুণ হয়। তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বর অর্ধেক, এটা আমরা জানতে পারলাম। প্রমাণ উষ্ণতায় এবং চাপে এক অণু পরিমাণ যে কোনো গ্যাসের, মৌলিক গ্যাসের বা যৌগিক গ্যাসের আয়তন, এইটা অবশ্যই মনে রাখবে, 22.4 লিটার হয়। এই সংখ্যাটা অবশ্যই তোমরা মনে রাখবে। তাহলে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব সেই গ্যাসের কি হয়, বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে এনটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত যে ভর, সেটা এনটিপিতে 1 লিটার অক্সিজেনের ভর সমান যেমন 1.43 গ্রাম। এটা ছেড়ে দাও, গ্যাসের যে বাষ্প ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব সেটা আবার ডিটেলে দেওয়া আছে, যদিও তোমাদের কোর্সে এইভাবে এতটা ডিটেলে দেওয়া নেই। তোমরা এই যে অর্ধেক, যেটা মানে তোমাদের ক্লাস 10-এর যে বইতে রয়েছে সেইভাবে আমি সেটাই বলছি, যে এই অর্ধেক হয় সেইটা জেনে রাখো, ঠিক আছে? দেখো এখানে দেওয়া রয়েছে, কোনো গ্যাসের আণবিক ওজন সেই গ্যাসের বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়, ঠিক আছে? আমি তোমাদের বইতে ওই একটা উদাহরণ আছে যে বাষ্প আর শুকনো বাতাস কোনটা লঘু হবে, সেইটা এর থেকে ব্যাখ্যা করা যাবে। আচ্ছা, আণবিক ওজন কি হচ্ছে, অণু এত ছোট যে ওর ওজন এত নগণ্য যে অণুকে তুলা যন্ত্রে ওজন করা সম্ভব হয় না। তাছাড়া রাসায়নিক গণনায় এই নগণ্য ওজন দিয়ে হিসাব করলে খুব অসুবিধা হয়, তাই বিজ্ঞানীরা পরোক্ষভাবে অণুর ওজন তুলনামূলকভাবে প্রকাশ করেন। কি হচ্ছে, কোনো মৌল বা যৌগের একটি অণু একটি অক্সিজেন মানে হচ্ছে 16 O16, ঠিক আছে, পরমাণুর ভরের 1/16 অংশের চেয়ে যত গুণ ভারী, সেই সংখ্যাকে ওই মৌল বা যৌগের আণবিক গুরুত্ব বলা হচ্ছে। অর্থাৎ আণবিক গুরুত্ব মানে কি, মৌল বা যৌগের একটি অণুর ভর বাই একটি অক্সিজেন পরমাণু ভরের 1/16 অংশ, ঠিক আছে? এটাও আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে তোমাদের এই অংশটা দেখাতে চাইছি যে প্রমাণ উষ্ণতা এবং চাপে
22.4 লিটার আয়তনের গ্যাসীয় পদার্থের ওজন গ্রামে যত হয়, ওজনের সেই সংখ্যাকে কি বলা হয়? মানে পদার্থটির আণবিক গুরুত্ব। এই জিনিসটাকে মনে রেখে দেবে, ঠিক আছে? এরপরে আসছি গ্রাম পরমাণু। এই যে টার্মগুলো তোমাদের একবার করে জেনে রাখলে তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেই অংশগুলো তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। কোনো মৌলিক বা যৌগিক কোনো মৌলিক পদার্থের পারমাণবিক গুরুত্বকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তাহলে যত গ্রাম হয় তত গ্রাম ওজনের মৌলিক পদার্থকে, পারমাণবিক গুরুত্ব তো তোমরা এর আগে পড়েছো, তো সেই যত গ্রাম হয় সেই তত গ্রামের ওজনের মৌলিক পদার্থকে ওই পদার্থটির গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ওজন বলা হয়, ঠিক আছে? যেমন নাইট্রোজেনের পারমাণবিক ওজন কত? 14। এখন 14 গ্রাম ওজনের নাইট্রোজেনকে কিন্তু 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন বলা হবে। এইটা ভালো করে এই ডিটেল ব্যাখ্যাটাকে কিন্তু ভালো করে মাথায় রেখো। আচ্ছা, গ্রাম অণু কি বলছে? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের, ওটা যেমন শুধু পরমাণুটা বলেছিল, ঠিক আছে? এবার হচ্ছে কি, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করা হলে যত গ্রাম হয় তত গ্রাম ওজনের পদার্থকে ওই পদার্থের গ্রাম অণু বলা হয়। ওটা হচ্ছে গ্রাম পরমাণু বলা হচ্ছিল, এটা গ্রাম অণু বলা হচ্ছে, বা একে বলা হয় গ্রাম মোল। আর সেই ওজনকেই বলা হচ্ছে গ্রাম আণবিক ওজন। বোঝা গেল নিশ্চয়ই? যেমন অক্সিজেনের আণবিক গুরুত্ব কত? 32। অক্সিজেনের আণবিক গুরুত্ব 32, সুতরাং অক্সিজেনের গ্রাম আণবিক ওজন কত হবে? 32 গ্রাম। এখন 32 গ্রাম ওজনের অক্সিজেনকে কিন্তু বলা হবে 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল অক্সিজেন। এই জায়গাটা, এই উদাহরণটা ভালো করে মাথায় রেখো। তাহলে H2SO4 এর আণবিক গুরুত্ব কত হচ্ছে? কারণ হাইড্রোজেনের 1, মানে এখানে হচ্ছে 2, অক্সিজেনের 16, এখানে হচ্ছে তোমার এখানে হিসেব করে দেওয়া রয়েছে পরিষ্কারভাবে। অক্সিজেনের 16, 4 16 64, তাহলে 64 আর 2 হচ্ছে 66, আর ব্যালেন্স তাহলে 98 থেকে পড়ে থাকে যেটা, সেটা হচ্ছে সালফারের আণবিক গুরুত্ব, ঠিক আছে? তাহলে এইভাবে যদি হিসাব করা হয়, এই দেখো কোথায় গেল, হ্যাঁ, এই 98 গ্রাম ওজনের সালফিউরিক বা H2SO4 কে 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল সালফিউরিক অ্যাসিড বলা হবে। তাহলে 64 গ্রাম অক্সিজেন, 64 ডিভাইডেড বাই 32, তাহলে 2 গ্রাম অণু অক্সিজেন, এইভাবে আমরা বলে থাকি। এখন পদার্থের গ্রাম অণু বলতে পদার্থটির একটি নির্দিষ্ট পরিমাণ ওজন বোঝায়, যা সেই পদার্থের আণবিক গুরুত্ব যত ঠিক তত গ্রাম পদার্থের সমান। এইটা স্টার মেরে দিচ্ছি, এই জায়গাটা মনে রাখলে তোমাদের সব জিনিসটা পরিষ্কার হবে। আচ্ছা, এরপরে দেখো গ্রাম আণবিক আয়তন। কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 গ্রাম অণু পরিমাণ কোনো গ্যাসের, সেটা মৌলিক হতে পারে বা যৌগিক গ্যাসও হতে পারে, আয়তনকে কি বলছে? গ্রাম আণবিক আয়তন। আবার বলছি, কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, চাপ ও তাপমাত্রা একটা নির্দিষ্টভাবে স্থির থাকলো, 1 গ্রাম অণু পরিমাণ কোনো গ্যাসের যে আয়তন হবে তাকেই বলা হবে ওই গ্যাসটির গ্রাম আণবিক আয়তন। তাহলে প্রমাণ উষ্ণতায় চাপে, মানে এনটিপিতে, সমস্ত গ্যাসে, মৌলিক বা যৌগিক গ্যাসে 1 গ্রাম অণুর আয়তন কত? তাহলে আমরা একটু আগে জেনেছি 22.4 লিটার। এই আয়তনকে এনটিপিতে গ্যাসের গ্রাম আণবিক আয়তন বলা হয়। এই টার্মগুলো জেনে রাখলে কি হবে, তোমাদের পরবর্তীকালে বা এখন পরীক্ষাতেও বিভিন্ন রকমের ক্যালকুলেশনগুলো কষার সময় কোনো জটিল লাগবে না মাথাটা। জিনিসগুলোর মানে আসল কোনটা কাকে বলে সেইগুলো আমি জাস্ট একটুখানি বলে দিলাম এর মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে প্রমাণ উষ্ণতায় ও চাপে সম আয়তনের সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। আবার এই প্রকল্পের সাহায্যে প্রমাণ করা হয়েছে যে প্রমাণ উষ্ণতায় ও চাপে সমস্ত গ্যাসের 1 গ্রাম অণু আয়তন 22.4 লিটার। অতএব সিদ্ধান্ত করা যাচ্ছে কি এর মাধ্যম দিয়ে, যে 1 গ্রাম অণু, এইটা মাথায় রাখবে, 1 গ্রাম অণু
পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। এই সংখ্যাকে বলা হয় কি? অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যাকে বড় হাতের এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? n সমান 6.023 × 10⁻23। বিতর্কে অনেক সময় এটাকে ইদানিং 10⁻22 হিসেবেও দেখানো হচ্ছে। ঠিক আছে, জাস্ট এই অবধি বলা থাকলো। এবং প্রমাণ চাপ ও উষ্ণতায় 22, এটা তো তোমার বিভিন্ন রকম গাণিতিক উদাহরণ দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করা হয়। তাহলে কি হচ্ছে? প্রমাণ চাপ ও উষ্ণতায় 22.4 লিটার আয়তনের যে কোনো প্রকার গ্যাসের মধ্যে n সংখ্যক, অর্থাৎ কত? 6.023 × 10⁻23 অথবা 22ও লিখতে পারো, সংখ্যক অণু বর্তমান থাকে। এখন এই অবধি করিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের বইতে আমরা কি করেছিলাম? আদর্শ গ্যাসটা পড়েছিলাম। কি পড়েছিলাম এর আগের ক্লাসে? যেসব গ্যাস PV = RT সমীকরণকে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। বাস্তবে অ্যাকচুয়ালি কোনো গ্যাসই কিন্তু বয়েলো-চার্লসের সূত্র মেনে চলতে পারে না। এই রকম গ্যাসকে বাস্তব গ্যাস বলে। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা কি? n মোল গ্যাসের, একটু আগে যে এই সংখ্যাগুলো, এই যে মোল, n মোল গ্যাসের, n হচ্ছে অণুর সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যক মোল গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? PV = হয় nRT সমীকরণ। স্থির চাপে এই সমীকরণ থেকে কি পাওয়া যায়? V সমানুপাতিক T। কিন্তু গ্যাসের পরম উষ্ণতায় T যদি 0 হয় তাহলে V সমান 0 হয়ে যায়। মানে বাস্তবে সেটা হওয়া সম্ভব না, বাস্তবে হয়ও না। আবার যদি উষ্ণতা স্থির থাকে তাহলে V কি হয়? মানে V হয় হচ্ছে চাপের, তোমার চাপের সঙ্গে ব্যস্তানুপাতি হয়, মানে 1/p হয়। এখন যদি গ্যাসের চাপ অসীম হয়, P সমান যদি ইনফিনিটি হয়, তাহলে ওই গ্যাসের আয়তনও হয়ে যাবে 0 হিসেবে ধরবে। কিন্তু বাস্তবে তো কোনো গ্যাস এরকমভাবে অসীম চাপে বা পরম শূন্য উষ্ণতায় আয়তন 0 হয় না। স্থির চাপে কোনো গ্যাসকে শীতল করলে তার আয়তন কমতে থাকে। একটি নির্দিষ্ট উষ্ণতায় তা কি হয়? এই জায়গাটা খেয়াল করো, ইম্পর্ট্যান্ট। আমি এর আগের ক্লাসেও কিন্তু বলেছি, তার তরলে পরিণত হয়ে যায়। অনুরূপভাবে স্থির উষ্ণতায় গ্যাসের চাপ যদি বাড়ানো হতে থাকে তাহলে গ্যাসের আয়তন কমতে কমতে একটা নির্দিষ্ট চাপে গিয়ে কি হয়ে যাবে? গ্যাসীয় পদার্থ এই তরলে পরিণত হয়ে যাবে। এইটা কিন্তু আমি আগের ক্লাসেও বলেছি। সুতরাং আদর্শ গ্যাস হলো এক প্রকার কাল্পনিক গ্যাস। তবে সাধারণত বাস্তব গ্যাসগুলো নিম্ন চাপে উচ্চ উষ্ণতায়, আদর্শ গ্যাসের নিম্ন চাপে, চাপ যখন কম থাকে এবং উষ্ণতা যখন বেশি থাকে, তখন এই আদর্শ গ্যাসের সমীকরণটাকে তারা কিয়দংশে মেনে চলে। অর্থাৎ আদর্শ গ্যাসের যে আচরণ তা কাল্পনিক হলেও কিছু কিছু শর্ত সাপেক্ষে ব্যবহারিক ক্ষেত্রে তা একটি কার্যকরী মডেল হিসেবে ব্যবহার করা যায়। এবার অ্যাভোগাড্রো প্রকল্প তো তোমাদেরকে একটু আগে বলে দিলাম, সেটা তোমাদের বইতে রয়েছে, আবার দেখিয়ে দিচ্ছি। নির্দিষ্ট চাপে উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থের আয়তনকে বলে মোলার আয়তন। ঠিক আছে, এই বা গ্রাম আণবিক আয়তন। একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি। STPতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন সমান হয়। এটাও আমি ওই ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি। STPতে 1 মোল বা 1 মোল সকল গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার, যেগুলো আমরা একটু আগেই সমস্ত পড়ে নিলাম। তোমাদের বইতেও এইভাবে রয়েছে। অ্যাভোগাড্রো প্রকল্পের সূচনা গেল-হুসাকের থেকে কিভাবে হলো সেটা খানিকক্ষণ আগে দেখিয়ে দিলাম। অণুর কল্পনাটা কিভাবে হলো সেটা তোমরা জানলে একটু আগে, সেটা তোমাদের বইতে এইভাবে রয়েছে, তোমাদের বইতে এইভাবে রয়েছে। এই সঙ্গে আমি সেটাকে একটু ডিটেলেও করিয়ে দিয়েছি। একই সঙ্গে অ্যাভোগাড্রোর মতানুসারে কি সমস্ত পদার্থ কতগুলি পৃথক বা বিচ্ছিন্ন এবং স্বাধীন সত্তা সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থের এই ধর্মগুলোই, এই যে ধর্মটা এই কণাগুলোর মধ্যে বর্তমান থাকে, এই রকম কণাগুলোকে কি বলা হয়? অণু বলা হয়। তো অণু তো কাকে বলা হলো সেটা আমি একটু আগে অন্য পৃষ্ঠাতে, একটু আগের পৃষ্ঠাগুলোতে দেখিয়ে দিলাম। আর অ্যাভোগাড্রোর সূত্রটা কি বলছে? অ্যাভোগাড্রো প্রকল্পের যে সূত্রটা, সেইটা আসল। একই তাপমাত্রায় ও একই চাপে সম আয়তন সকল প্রকার গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। হয়ে গেল, এটা বুঝে গেলে। এবার যেটা বলছিলাম, এটা তো ছবি দিয়ে তোমাদেরকে, এই একই ছবি দিয়ে খানিকক্ষণ আগে আমি দেখিয়েছি জিনিসটা। এবার দেখো, এই যে তোমাদের শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হওয়ার কারণ, এটা দেখো। আমি একটু আগে বললাম না যে অক্সিজেনের আণবিক ভর কত? 32। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হবে? ওর অর্ধেক হবে, 16। নাইট্রোজেনের আণবিক ভর
28, মানে N2 নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে যদি 14 হয়, তাহলে তোমার আণবিক ভর হচ্ছে, তাহলে N2 হলে হচ্ছে 14 দুগুণ 28, তাহলে নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত হবে? 14। আর জলীয় বাষ্প কি? একটি হাইড্রোজেন, যদি হাইড্রোজেন এই একটা, ঠিক আছে, আবার একটা হাইড্রোজেন, এই আবার একটা, আর একটা ও, মানে হচ্ছে H2O, তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 16, বুঝতে পারলে? তাহলে এই 16 আর 2 কত হচ্ছে? H2O যেহেতু, 16 আর 2 হচ্ছে 18, তাহলে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত হচ্ছে? এই 9। তাহলে এখন অক্সিজেন এবং নাইট্রোজেনের খেয়াল করো, অক্সিজেন আর নাইট্রোজেনের অপেক্ষা জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব অনেক কম। তাহলে এটা বলতে পারা যায় যে সম আয়তনের জলীয় বাষ্প অক্সিজেন এবং নাইট্রোজেনের অপেক্ষা হালকা, সেই কারণে শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা লঘু বা হালকা হয়। আচ্ছা, এবার আদর্শ গ্যাস সমীকরণে কি আছে দেখো, টি উষ্ণতা, এটা তো আমি আগের ক্লাসে করিয়েছি, তবু আর একবার দেখে নাও জিনিসটা। টি উষ্ণতায় এবং পি চাপে এন গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন ভি। বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি পাই? ভি ব্যস্তানুপাতি চাপের সাথে 1/p, যখন এন এবং টি স্থির, মানে পরম উষ্ণতা, টিটা স্থির এবং অণুর সংখ্যাটা স্থির। চার্লসের সূত্র অনুযায়ী কি পাচ্ছি? ভি সমানুপাতি টি পরম উষ্ণতা, যখন এন এই অণুর সঙ্গে এবং চাপটা স্থির। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী আমি আবার কি পাচ্ছি? ভি সমানুপাতি এন, যখন পি এবং টি স্থির। তাহলে এই তিনটে সূত্রকে যদি এবার সমন্বয় করে দিই, তাহলে কি হচ্ছে? ভি সমানুপাতি ওপরে চলে যাচ্ছে, খেয়াল করো, ওপরে চলে যাচ্ছে টি আর এন আর টি, আর নিচে এই যে 1/p হয়েছিল সেই জন্য নিচে পড়ে থাকছে এই পি। তাহলে হচ্ছে এনটিপি প্রত্যেকেই পরিবর্তিত হয়। তাহলে কি হলো আসল মূল ফর্মুলাটা? তাহলে কি হলো? এবার যদি এই সমানুপাতির চিহ্ন যদি আমি উঠিয়ে দিই, তাহলে কি হবে? এখানে একটা আর ধ্রুবককে নেওয়া হবে, ঠিক আছে? তাহলে হি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? আর ইন্টু এনটি, বা ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু এনটি বাই পি, ঠিক আছে? তাহলে এইবার এইটাকে যদি তুমি মানে বজ্র গুণন করে দাও, তাহলে কি হচ্ছে? পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, এবার এই আদর্শ গ্যাস সমীকরণের থেকে কি পাওয়া যাচ্ছে? মোলার ভরের গণনা করা যাচ্ছে। এই সূত্রটাকে তোমরা মনে রাখবে, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এটাকে মোলার ভর হিসেবে যদি আমরা মোলার ভরের গণনা সমীকরণের মতো করে যদি করি, তাহলে পিভি সমান এন সমান আমরা লিখতে পারি ডব্লিউ বাই এম ইন্টু আর টি, যেখানে এন মানে হচ্ছে ডব্লিউ বাই এম, ডব্লিউ মানে হচ্ছে গ্যাসের ওজন, এবং এম মানে হচ্ছে গ্যাসের মোলার ভর। তাহলে এর থেকে আমরা এম কেও বার করতে পারবো। তাহলে এম সমান কি পাবো? ডব্লিউ আর টি বাই পিভি। এই সমীকরণটাকে ভালো করে মনে রাখবে, সার্বজনীন গ্যাস ধ্রুবক কি? 1 গ্রাম অণু 1 মোল, মানে 1 গ্রাম অণু মানে কি 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু আরটি সমীকরণে আর কে বলা হচ্ছে মোলার গ্যাসের ধ্রুবক, ঠিক আছে? আর এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান, কারণ এর মান গ্যাসের ধর্ম আর প্রকৃতির ওপর কখনোই নির্ভর করে না। তাই এইকে সার্বজনীন, মানে সব গ্যাসের ক্ষেত্রে যেহেতু এই ধ্রুবকটা একই রকমভাবে কার্যকর থাকে, সেই জন্য একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটির মধ্যে এই আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আর কে যদি বার করতে হয় তাহলে কিভাবে পাবো? ওই একই বীজগণিতের ফর্মুলায়। আর এদিকে আর কে যদি আমি এদিকে নিয়ে আসি, বাঁ দিকে নিয়ে আসি, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আর সমান কি পাবো? পিভিটা ওপরে চলে যাবে আর নিচে পড়ে থাকবে এনটি, পিভি বাই এনটি, ঠিক আছে? তাহলে আর সমান কি পাচ্ছি? এইটাকে তোমার কি হচ্ছে মাত্রিক বিশ্লেষণে এটা দেখানো হয়েছে, যেখানে কার্য বাই মোল ইন্টু উষ্ণতা, ঠিক আছে? তাহলে আর এর একক হবে জুল, মোল টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1, বা আর্ক মোল টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1, হিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1, ঠিক আছে? মাত্রিক গণনা তোমরা এর আগে এতে শিখেছো সেই অনুযায়ী।
আচ্ছা, এবার আর এর মান কি? অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী স্বাভাবিক তাপমাত্রা চাপ বা তাপমাত্রাতে, এসটিপিতে স্বাভাবিক তাপমাত্রা চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে পি সমান যদি 1 ATM ধরা হয়, টি সমান যদি 273.16 এইরকম যদি ধরা হয়, আর কে ও ভি সমান 22.4 লিটার ধরা হয়, তাহলে কি করা হবে? পি আর ইজ ইকুয়াল টু পিভি বাই টি, সঙ্গে এই মানগুলো যদি বসানো হয় তাহলে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন সিজিএস পদ্ধতিতে আর এর মান এটা একটু মনে রেখো, আর এসআই পদ্ধতিতে আর এর মান এটা। ঠিক আছে, এই দুটোকে একটু মাথায় রেখে দিও। তো এই ছিল তোমাদের মোটামুটি। আর এর সঙ্গে রয়েছে গ্যাসের স্তরে যে সমস্ত আচরণ। এই গ্যাসের স্তরে গ্যাসের যে মানে গতীয় তত্ত্বের যে স্বীকার্য বিষয়গুলি থাকে, যে অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে গ্যাসের অণু গঠিত হয়, একই গ্যাসের অণুগুলো ভর এবং আকার একই হয়, গ্যাসীয় অণুগুলি গোলাকার এবং কঠিন হয়। দেখো, এই জিনিসগুলো তোমাদের কিন্তু আমি কিন্তু এখানে এই ক্লাসটাতে চেষ্টা করছি সূত্রগুলোকে বুঝিয়ে দিতে। ব্যালেন্স যে অংশটা আছে সেই অংশগুলোকে তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। যেমন এই যে গ্যাসের ব্যাপন কেন হয়, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা মানে আসল সূত্র যদি বুঝে যাও তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা বাড়িতে ভালো করে পড়ে নেবে। তো আজকে তোমাদের ক্লাসে মূলত এই যে অ্যাভোগাড্রো প্রকল্প, গে-লুসাকের সূত্র, তারপরে তোমার আদর্শ গ্যাস সমীকরণ, এই সমস্তগুলো আমি যথেষ্ট পারলাম তোমাদেরকে সহজ করে পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা যারা নতুন আছো, যারা পুরনো আছো, নতুনরা সাবস্ক্রাইব করো। আর যাদের ওই বারবার বলছি না, যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তাদের হয়তো বইয়ের এই পাতাটুকু পড়ে দিলেও হয়তো খানিকটা উপকার হচ্ছে কিনা জানি না, তো তাদের জন্য একটুখানি শেয়ার করো। আর সকলেই বলো যে নতুন কোনো ধরনের ক্লাসে আর কি তোমাদের সমস্যা আছে বা কিছু আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের জন্যে। তো এই ক্লাসে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। তো দেখা হচ্ছে সামনের ক্লাসে আরও ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে।